মোবাইলের আলো হঠাৎ করে নিভে যেতেই চারপাশে শুধুমাত্র কালো অন্ধকার দেখতে পেলেন আলেকজান্ডার সাহেব। আর ঠিক তখনই কার যেন হাসির শব্দ ভেসে আসলো তার কানে। আলেকজান্ডার সাহেব পিছনে তাকিয়ে দেখে কেউ নেই তার সাথে, কিন্তু খালের পাশে হঠাৎ করে ঠান্ডা নিঃশ্বাসে কে যেন বলে উঠল, তুই আমাকে দেখছিস? আমাকে দেখছিস তুই, তাই না? যদি এতই সাহস থাকে তাহলে একবার পা বাড়া ভয় জগতে। ভয় জগতে একবার পা বাড়িয়ে দেখ। হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে বাবান উইথ রাফি দ্য হরর স্টোরি 25তম এপিসোডে। এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে হোস্ট হিসাবে আছি আমি শাহরিয়ার রাফি। এবং বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনাদের জন্যই, আপনাদের কথাই বলছি, কিন্তু আপনাদের জন্যই এই কষ্ট করে এপিসোডগুলো বানানো। হ্যাঁ, আপনারা হয়তো একটু খেয়াল করে দেখবেন এই জানুয়ারি মাসে এই বছরে আমি মাত্র 2টা এপিসোড আপনাদের জন্য পাবলিশ করেছি। অর্থাৎ খুবই দেখা যায় যে সময় কম থাকে। তারপরও আপনারা যেহেতু এত সাপোর্ট করছেন, আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ি না, তারপর আপনারা সাবস্ক্রাইব করেই যাচ্ছেন। প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু আপনারা করেই যাচ্ছেন। এর জন্য আমি কৃতজ্ঞ এবং এটাই আমাকে অনুপ্রেরণা দেয় নতুন করে একটা এপিসোড বানানোর জন্য। তাই আজকে 25তম এপিসোডে আমাদের সাথে রয়েছে 2টা ঘটনা। একটা ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং দ্বিতীয় ঘটনাটা সেটা হচ্ছে একটা ভয়েস মেল থাকবে। তাই চলো না দেরি না করে আমরা চলে যাই আজকে আমাদের প্রথম ঘটনাটিতে। তো প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন রাজীব। তো এটা একটা ছদ্মনাম এবং ঘটনাটা ঢাকাতেই, এবং ঘটনাটা ঘটেছে ওনার টিচারের সাথে। অর্থাৎ উনি বাসায় যে টিচারের কাছে টিউশন নিতেন বা পড়তেন, ওনার শেয়ার করা একটা ঘটনা। এবং এই ঘটনাটা নাম দিয়েছি আমরা নিশির ডাক। তো যারা নিশির ডাক সম্পর্কে ওরকমভাবে জানেন না, এই ওয়ার্ডটা সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলে দিই, হচ্ছে যে হঠাৎ করে রাত্রের বেলা অপরিচিত কোনো একজন মানুষ আপনাকে ডাকে বা কোনো একটা কণ্ঠে ডাকে, যেটা সাধারণত মানুষের কোনো কণ্ঠ হয় না, অশরীরী কোনো একটা কিছু হয়ে থাকে। অনেক সময় আপনার নাম বা আপনার পরিচিত মানুষের কণ্ঠ ধরে হচ্ছে যে আপনাকে ডাকে। তো এই ধরনের ঘটনাগুলোকেই কিন্তু বলা হয় থাকে নিশির ডাক, এবং আজকের এই ঘটনাটাও কাইন্ড অফ নিশির ডাকের মতোই। তো উনি, অর্থাৎ যিনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন রাজীব, তো তিনি হচ্ছে যে তখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছেন এবং ওনার হচ্ছে একজন শিক্ষকের প্রয়োজন হয়, হোম টিউটরের। তো উনি এরকম ওনার ফ্যামিলি থেকে একজন হোম টিউটর খুঁজে পান এবং ওনার কাছে পড়া শুরু করেন। উনি রেগুলার আসতেন প্রতি সপ্তাহে। তো এইভাবে পড়তে পড়তে হচ্ছে যে টিচারের সাথে অনেক ভালো বেশ ভাব জমে ওঠে। তো এইভাবেই একদিন এরকম জিজ্ঞেস করলেন যে, স্যার আপনি কখনো কোনো ভূত জাতীয় কোনো কিছু দেখেছেন বা হচ্ছে যে কোনো এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন কিনা? তো তখন ওনার, অর্থাৎ রাজীবের যিনি স্যার ছিলেন, উনি একটু মুচকি হাসলেন। তো তখন তিনি বললেন যে, দেখো, ভূত বলতে আসলে কিছু হয় না। হ্যাঁ, হয়, জিন হয়, খারাপ জিনিস হয়, বাট ভূত প্রেত এগুলো আসলে হয় না। তবে তার মানে এই নয় যে এই ধরনের সুপার ন্যাচারাল যে জিনিসগুলো রয়েছে এগুলা এক্সিস্ট করে না। তো আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা না হয় অন্য কোনো একদিন বলব। তো এটা বলার পরে রাজীব আরো ২-১ বার রিকোয়েস্ট করে, বাট স্যার বলে যে, "না, আজকে না, অন্য একদিন সময় নিয়ে বলবনে।" তো এরকম বেশ কয়েকদিন যাবৎ রাজীব হচ্ছে যে ওয়েট করছিল। তো পরে একদিন এরকম আবার স্যারকে ধরে বসলেন যে, "স্যার, আজকে ঘটনাটা আপনি বলবেন, একটা ঘটনা বলবেন বলছিলেন আমাকে।" তো স্যার তখন বললেন যে, "আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে বলি ঘটনাটা।" তো ঘটনাটা যেটা হয়, উনি তখন সরকারি চাকরি যে ওইটার জন্য হচ্ছে যে এরকম এপ্লাই করছিলেন রেগুলার শিক্ষক পদে। তো এইভাবে এপ্লাই করতে করতে এরকম এক্সাম দেওয়ার পর তিনি হচ্ছে যে এরকম চাকরি পেয়েও যান। এরপরে বেশ কিছুদিন পর ওনার হচ্ছে যে পোস্টিং হয় ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে একটা সরকারি স্কুলে হচ্ছে যে ওনার পোস্টিং হয়। তো এখন কি করা, সরকারি চাকরি, যেহেতু স্কুলে এরকম পোস্টিং দেওয়া হয়েছে সরকার থেকে, কিছু করার নেই, গিয়ে করতেই হবে। তো তিনি যেটা করেন, ব্রাহ্মণবাড়িয়াতে যান। যাওয়ার পর ওখানে স্কুলে ওঠার পর তিনি আশপাশে সব কিছু দেখেন, বুঝেন এবং হচ্ছে যে আ সবকিছু বুঝে নিতে শুরু করেন। তো ওই মুহূর্তে তিনি হচ্ছে যে ওই আশপাশটা ভালোভাবে না চেনার কারণে তখনও তিনি কোনো মেস বা বাসা ভাড়া নিতে পারেননি। তো স্কুলে যিনি দপ্তরি ছিলেন উনার সাথেই রুমে থাকতেন, ওইখানেই খাওয়া-দাওয়া, গোসল। বাট কিছুদিন যাওয়ার পর উনার হচ্ছে যে প্রবলেম উনি ফেস করতে শুরু করলেন। কারণ সারাদিন এরকম কাজ শেষে নিজের একটা
সবার একটা ব্যক্তিগত লাইফ আছে, একটা প্রাইভেসি আছে। তো তিনি তখন ডিসিশন নিলেন যে আশপাশে যদি কোথাও কোনো বাড়ি বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় তাহলে একটা ভাড়া নিয়ে নিব। তো যারা মূলত গ্রামে থাকেন ভেতর সাইডে আপনারা দেখবেন যে এরকম ভাড়া দেওয়ার মতো বাড়ি খুব কমই থাকে। বেশিরভাগ সবার হচ্ছে গৃহস্থ বাড়ি, নিজেদের বাড়ি, একতলা, দোতলা এরকম। টাউন এরিয়ার দিকে গেলে দেখা যায় যে অনেক বিল্ডিং থাকে, সেখানে হচ্ছে যে ভাড়া নেওয়া যায়। তো তিনি উনার যে স্কুলের যে পোস্টিংটা সেটা অলরেডি একটু গ্রামের ভেতর সাইডেই ছিল। তো তখন তিনি চিন্তা করলেন দেখি যদি একান্তের দিকে না পাই তাহলে একটু টাউন এরিয়ার দিকেই না হয় বাসা ভাড়াটা নিলাম। তো তিনি অনেক খোঁজাখুঁজি করার পর বেশ ভিতরে ওনার স্কুল থেকে মোটামুটি হচ্ছে রিক্সা করে যদি তিনি আসেন 20 টাকার মতো ভাড়া লাগে। তো একটু ভিতরে তিনি হচ্ছে যে এরকম একটা বাড়ি পান, যে বাড়িটা দোতলা এবং আহ, হচ্ছে যে একটা রুম, একটা না দুইটা রুমের মতো আর কি এরকম ফাঁকা ছিল। তো তখন তিনি চিন্তা করলেন, দেখলেন যে ঢাকার তুলনায় দুইটা রুম অনুযায়ী ভাড়া বেশ কম। তো তিনি নিয়ে নিলেন, ভাবলেন যে আরেকটা রুম যদি অন্য কোনো কাজে লাগে তাহলে একটা রুমই ওনার হয়ে যাবে। তো তিনি সেই বাসাটা ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর উনি হচ্ছে যে এরকম প্রতিদিন স্কুলে যেতেন, আসতেন, বাসায় এসে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে উনি ঘুমিয়ে পড়তেন। তো সেদিনটা ছিল শুক্রবার। তো তিনি ভাবলেন যে একটু আশপাশটা ডিসকভার করা যাক, কিরকম কি বিষয়। তো তিনি বের হলেন, বের হয়ে দেখলেন যে ওনার হচ্ছে যে বের হলে পাশে বাড়ির পাশে হচ্ছে একটা বিশাল বড় বাউন্ডারি, ওপারে হচ্ছে যে বালুর মাঠ এবং সামনে ধান ক্ষেত এবং বাড়ি খুব কম, মানে ওনার পাশে হচ্ছে যে একটা ছোট্ট একটা বাড়ি, একতলা, হ্যাঁ, এবং আবার অনেক দূরে হচ্ছে এরকম বাড়িঘর। তো তিনি আশপাশটা দেখলেন, দেখার পরে বিকালের সময় ওনার হচ্ছে যে বাড়ির পাশেই এরকম একজন বুড়ো করে একজন আহ, দাদু। তো উনি হচ্ছে যে এরকম ওই রাজীব ভাইয়ের যিনি স্যার টিচার রয়েছেন ওনাকে দেখেন, দেখে জিজ্ঞেস করেন যে বাবা তুমি এখানে কার বাড়িতে আসলা, তোমাকে তো ঠিক চিনতে বললাম না। কারণ এরকম কোশ্চেন খুব কমন গ্রামে দেখা যায় যে হঠাৎ করে নতুন কোনো মানুষ গেলে সবাই একজন একজনকে চিনতে না পারলে তখন জিজ্ঞেস করে বা তাকিয়ে থাকে অনেক ক্ষেত্রে। তখন জিজ্ঞেস করার পর আহ, তিনি মানে যিনি স্যার আর কি তিনি বললেন যে আমি এখানে সরকারি স্কুলের শিক্ষক, ঢাকা থেকে পোস্টিং হয়ে এসেছে এখানে, কিছুদিন হয় আমি বাসা ভাড়া নিয়েছি। তো তিনি বেশ তখন যেহেতু শিক্ষক মানুষ তিনি খুশি হলেন এবং একটু সমান করলেন যে আসেন বাসায় বসে কিছু নাস্তা করে যান। তো বললেন যে না না দাদু আপনার কষ্ট করতে হবে না, আরেকদিন সময় করে অবশ্যই আসবো। তো এইভাবে এরকম বেশ কয়েকদিন চলে যায় এবং যেতে যেতে দাদুর সাথে হচ্ছে যে দাদু যিনি শিক্ষক ওনাকে হচ্ছে নিজের নাতির মতো করে হচ্ছে যে অনেক আদর যত্ন করতে শুরু করলেন। এবং সেই দাদু এখানে কিন্তু একাই থাকতো। হ্যাঁ, ওনার হচ্ছে যে একটা ছেলে, মেয়ে ছিল, মেয়ে হচ্ছে বিয়ে হয়ে গেছে এবং ছেলে হচ্ছে যেরকম অন্য জায়গাতে চাকরি করে। তো দাদু একাই থাকেন এবং আশপাশে কিছু আত্মীয় স্বজন আছেন, তবে বাড়িতে উনি একাই থাকেন। তো শিক্ষক যিনি ওনারও একজন মানে একটা গার্ডিয়ান টাইপের ফিল হতে লাগলো, কারণ আশপাশে ওইরকম পরিচিত কেউ নেই। দাদু দেখা যেত যে প্রায় হচ্ছে রান্না করে, হ্যাঁ, শিক্ষকের জন্য পাঠাতো, ভালো মন্দ কিছু রান্না বান্না করলে। আবার শিক্ষক যিনি উনিও হচ্ছে প্রায় এরকম দাদুর খোঁজ খবর নিতেন। তো এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পর একদিন সন্ধ্যার সময় হচ্ছে যে যিনি স্যার যিনি উনি হচ্ছে একটু বাহিরে হাঁটা চলাফেরা করছেন। তো দাদু এই জিনিসটা খেয়াল করেন, খেয়াল করে এরকম ওকে ডাকবে। তো যেহেতু নাতির মতো মনে করতো তুই করি আর কি, বললো যে এদিকে আয়, কি করস এদিকে। তো তখন বলে যে দাদু ভালো লাগছে না এদিকে এদিকে এরকম, এই কারণে একটু হাঁটতে বের হইলাম আর কি, একটু হাঁটা চলাফেরা করতেছি আশপাশে। দাদু বলল যে এত সন্ধ্যা করে হচ্ছে যে বাইরে থাকিস না, এদিকে আশপাশের পরিবেশটা ভালো না। দাদু এই কথাটা বলার কারণে শিক্ষক তখন পরক্ষণে জিজ্ঞেস করলেন যে কেন, আহ, কি ডাকাত টাকাত চোর টোর কিছু আছে নাকি। তো দাদু বললেন যে আরে না, ডাকাত তো হলো মানুষ, মানুষের ঠিক আছে ভয় অন্যরকম, আর হইলো ভূত প্রেত পিশাচ এগুলি ভয় হইলো অন্যরকম, ঠিক আছে, ধরলে ছাড়ে না। এদিকে আশপাশের পরিবেশ ভালো না, সন্ধ্যার পরে না বাইর হওয়াই ভালো। তো এই কথা শুনে তখন উনি মনে করলেন যে আরে আগের যুগের মানুষ হয়তো এই কারণে এই ধরনের জিনিসে বিশ্বাস করেন। তো পরে এরকম রাত হলে উনার কাছে মনে হতো যে উনার জানালার বাইরে কোন একটা কুকুর জাতীয় কিছু একটা কান্না করে, এরকম একটা কোনো সাউন্ড ওনার কানে আসতো, বাট উনি কখনো উঠে হচ্ছে এত একটা খেয়াল করতেন না। এরপরে এরকম বেশ কয়েকদিন যাওয়ার পর মাঝে মধ্যে রাতের বেলা হচ্ছে যেহেতু গরমের সময় ওনার যে জানালাটা ছিল থাই গ্লাসে, থাই গ্লাসের মধ্যে ঠক 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 করে এরকম হচ্ছে যে আওয়াজ করতো, কেউ মানে টোকা দিত। তো তখন তিনি এরকম যে জিনিসটা চিন্তা করতেন, ভাবতেন যেহেতু নিচতলায়
মনে হয় কোনো চোর ডাকাত আসলো কি না বা কিছু। তো উনি উঠে রুমে লাইট টাইট জ্বালায় বাইরের টর্চ মেরে চেক করে দেখতেন যে না, ওরকম কোনো কিছু নাই। তো তিনি এরপরে শুয়ে থাকলেন। তো একদিন উনার হচ্ছে যে মনে হলো বাহিরে থেকে কেউ একজন উনার যে নাম, সেই নামটা ধরে ডাকছেন। তো কিছু হয়তো কোনো কারণবশত রাজীব যিনি ঘটনাটা পাঠিয়েছেন, উনার শিক্ষকের নামটা উল্লেখ করেননি। আমরা হয়তো একটা ছদ্মনাম দিতে পারি, নাসির। নাসির স্যার বললাম আমরা। তো নাসির স্যার যিনি, তিনি এরকম উনার কাছে মনে হচ্ছিল যে উনার নাম ধরে কেউ একজন বাহিরে থেকে ডাকছে। তো এরকম ডাক শোনার পর তিনি একটু অপ্রস্তুত হলেন এবং উঠে এরকম লাইট জ্বালিয়ে জিজ্ঞেস করলেন যে কে, ঠিক আছে? কে ডাকতেছে এরকম কোনো কিছু। তো বাহির থেকে রেসপন্স আসে না। এরপর তিনি আবার গিয়ে ঘুমিয়ে পড়েন। তো এরকম সেম জিনিসটা দাদুর সাথে একদিন এরকম হয়। দাদু এরকম শুনতে পান একদম গভীর রাতে, তখন মনে হয় রাত ১টা ১:৩০ এরকম বাজে। দাদুকে মনে হচ্ছিল যে বাইরে থেকে কেউ একজন সেই নাসির স্যারের কণ্ঠ ধরে ডাক দিচ্ছে কেউ একজন। তো দাদু তখন এরকম ১ম দিন হয়তো শুনতে পাননি। ২য় দিন তিনি যখন শুনতে পান, তিনি ডাকটা না শুনে বের হন। বের হয়ে দেখেন যে বাহিরে আসলে কেউই নেই এরকম। তো তিনি একটু ভয় পান এবং বুঝতে পারেন যে আসলে এই ধরনের কোনো ঝামেলা। তিনি তাড়াতাড়ি করে হচ্ছে বাসার ভিতরে চলে যান। তো তার কিছুদিন পরে এরকমই স্বাভাবিকভাবে চলছিল। তো সেদিন ছিল হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং রাতের বেলা কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়। তো নাসির স্যারজিন উনার না ঘুম আসছিল না। উনি একবার একাত ওকাত এরকম হচ্ছিলেন এবং উনি রেডিও শুনছিলেন সময় কাটানোর জন্য, কারণ নেট ছিল না উনার কাছে। তো ইন্টারনেট না থাকার কারণে তিনি রেডিও শুনছিলেন, কিন্তু হঠাৎ করে উনার কাছে মনে হলো আবার যে ওই দাদুর কণ্ঠে কেউ একজন তাকে হচ্ছে যে এরকম নাম ধরে ডাকছে। তো এরকম ২-৩ বার ২ বারের মতো ডাক দেয় ২ টা। ডাক দেওয়ার পর তিনি তখন ভাবলেন যে আচ্ছা একটু বাহিরে গিয়ে দেখি হয়তো দাদুর কোনো সমস্যা হইল কিনা এত রাতে। তখন ঘড়িতে রাত বাজে প্রায় ১২টা ১৫, ১২টা ২০ এরকম। তো নাসির স্যার উনি বের হন। বের হওয়ার পর তিনি দেখেন যে না, বাইরে তো কোনো কিছু নাই। তো তিনি একটু অবাক হলেন এবং ভাবলেন যে এক কাজ করি, একটু আগায় যাই, যেয়ে দেখি যেহেতু দাদুর বাড়ি সামনে কয়েক কদম। তিনি হেঁটে গিয়ে সামনে গিয়ে দেখলেন যে না, দাদুর ঘরে দরজা লাগানো এবং দাদুর আশপাশে কেউ নাই। দাদু নেই, অন্য কেউ নেই। তো তিনি যখন এই জিনিসটা দেখে ব্যাক করে আসতে যাবেন, ওইদিন আবার গরমের টাইম এবং আকাশে বিশাল বড় চাঁদ ছিল। মানে আপনার হচ্ছে যে চাঁদে সবকিছু একদম আলোকিত দেখা যাচ্ছিল। তো এরকম আলোকিত দেখা যাওয়ার কারণে হঠাৎ করে নাসির স্যারের চোখ পড়ে ওনার সামনে যেই ওয়ালটা বা বাউন্ডারিটা যেটাই বলি না কেন, ওপারে হচ্ছে বালুর মাঠ, একটু আগে আপনাদেরকে বলেছিলাম। উনার কাছে মনে হলো চোল খোলা অবস্থায় সেই বাউন্ডারির উপরে কোনো একটা নারী অবয়ব বসে এরকম পা হচ্ছে দোলাচ্ছে এবং চুলগুলো লম্বা একদম, মানে মাটি পর্যন্ত ছুঁয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তো এরকম একটা দৃশ্য দেখার পর তিনি ১ম এ মনে করেন, মানে নিজের মনে ভুল মনে করেন। তো তিনি আরেকবার যখন তাকিয়ে তখন তিনি জিনিসটা দেখে আর ঠিক থাকতে পারেন না এবং তিনি সাথে একটা চিৎকার দিয়ে তিনি দৌড় দেন। দৌড় দিয়ে তিনি হচ্ছে উনার রুমে চলে যান এবং পরের দিন উনার ঠিক আছে, এরকম বেশ ভালোই উনার জ্বর আসে খিঁচুনি। তো এরপরে আশপাশে যারা ভাড়াটিয়া ছিল তাদেরকে তো আর এরকম বলতে পারে না। তো আ মোটামুটি জ্বর নিয়েই তারা হচ্ছে যে সেদিনটা কাটে। এরপরে দাদুকে গিয়ে একটু জ্বরটা কমলে বিকালের দিকে দাদুকে গিয়ে বলে এই ঘটনাটা। তো দাদু তখন একটু ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যে, "এত রাতে তোকে বলছিলাম না বের হওয়ার জন্য।" তো এরকম একটা ঘটনা ঘটে। এরপরে উনি চাকরি ছাড়েননি। মোটামুটি ২-৩ বছরের মতো ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। এরপরে হচ্ছে ঢাকায় চলে আসে। তো এটা ছিল আমাদের ১ম ঘটনা এবং আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমরা চলে যাব ২য় ঘটনাটিতে। তবে ২য় ঘটনাটিতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই যে শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং এই শীতের সময়গুলোকে উপভোগ করার জন্য আপনাদের জন্য কষ্ট করে হচ্ছে এই ঘটনাগুলো আমি বানাই এবং কালেক্ট করি। তাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একটা কমেন্ট করবেন যদি ফার্স্ট টাইম আমাদেরকে শুনে থাকেন এবং ঘটনা এরকমভাবে পাঠাতে চাইলে আপনি আমাদের ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে চেক করতে পারেন, যেখানে থাকবে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি, যেখানে আপনি আপনার ভয়েস ক্লিপটা রেকর্ড করে কিংবা ইমেলটি লিখে পাঠিয়ে দিতে পারেন এবং অবশ্যই উল্লেখ করে দিবেন যে আপনার ভয়েস মেলটা আমরা প্রচার করব নাকি আমরা শুনে আমাদের মতো করে হচ্ছে পরে আপনার অন্যান্য দর্শকদেরকে শোনাবো। তো আজকে এই ১ম ঘটনাটা আশা করি ভালো লেগেছে। এখন চলে যাব ২য় ঘটনাটি। কিতাব ভাইয়ের পক্ষ থেকে রয়েছে আমাদের ২য় ঘটনাটা। তো চলুন শুনে আসি আমাদের আজকে ২য় ঘটনাটি। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন?
আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ঘটনাটা আমাকে একজন চা বিক্রেতা বলেছেন। আমি চা খেতে গিয়েছিলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তার কাছে কোনো ঘটনা আছে কি না। তখন চায়ের কাপটা হাতে নিয়ে সে বলল, শোন, ঘটনাটা খুব বড় কিন্তু অদ্ভুত। আমি তখন সন্ধ্যায় দোকানের হিসাব মেলাচ্ছিলাম। বাইরে হালকা বাতাস, কেটলি বসানো, চা পড়ছিল। এমন সময় পাশের খালি চেয়ারটায় কেউ বসার শব্দ পেলাম। ভাবলাম কেউ হয়তো এসেছে। মাথা তুলে তাকালাম, না, হিসাব মেলাতেই ব্যস্ত ছিলাম। হঠাৎ শুনি, চিনি কম দিস। আমি অবাক হয়ে বললাম, তুমি কখন এলে? কোনো উত্তর নেই। চা ঢেলে কাপটা সামনে রাখলাম। তখনই চোখে পড়ল চেয়ারটা খালি, কিন্তু কাপটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন কেউ একটু আগে ওখানে ছিল। আমি কাজ চালিয়ে যাচ্ছিলাম, ভয় পাইনি। কেন জানো? কারণ সেই জিনটা আমার কোনো ক্ষতি করতে আসেনি, এটা আমার ধারণা। রাবি ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমি কিতাবুল আমি আরেকটা ঘটনা বলতে চাই। তো চলুন আমাদের দ্বিতীয় ঘটনাটা বলা যাক। দ্বিতীয় ঘটনা শুরু হচ্ছে, আমি বাইরে বসেছিলাম। কিছুক্ষণ পর একজন লোক এসে আমার পাশে বসলো। পরিচিত মুখ না, আমি তাকে চিনি না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? সে তার নাম বলল, আমি সেটা বলতে চাইছি না। তারপরে এই কথা থেকে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কোনো ঘটনা আছে নাকি? লোকটি হালকা হাসলো। ঘটনা বলা যায় কিনা জানি না, তাই কাউকে বলিও না। আমি বললাম, যদি বলতে অসুবিধা না থাকে। লোকটি একটু দেরি করে কথা শুরু করলো। সেদিন সন্ধ্যায় কাজ ছেড়ে ফিরছিলাম। ঠিক এই দিকেই রাস্তাটা ফাঁকা ছিল। এমন সময় মনে হলো কেউ পাশে হাঁটছে। আমি বললাম, কেউ পরিচিত ছিল? সে মাথা নাড়ল, না, কাউকে দেখিনি, কিন্তু শব্দটা ছিল পায়ের শব্দ। আমি থেমে দাঁড়াতেই সে শব্দও থেমে গেল। লোকটি গলা নামিয়ে বলল, তারপর কানে খুব পরিষ্কার একটা কথা শুনলাম, একা থাকলে সব সময় মানুষ একা থাকে না। আমি একটু থেমে বললাম, আপনি তখন কি করলেন? আপনি তখন কি করলেন? লোকটি গভীর শ্বাস নিল। আমি কিছু বলিনি, সোজা চলে এসেছি। কিন্তু আজ এখানে বসে থাকতে থাকতে মনে হলো আপনাকে কথাটা বলা দরকার। সে উঠে দাঁড়ালো, যাওয়ার আগে শুধু বলল, আজ আর একটু সাবধানে থাকবেন। লোকটি চলে গেল। আমিও তখন বসেছিলাম, আর ঠিক তখনই আপনার পেছনে বসে থাকা কেউ ধীরে ধীরে কাশলো। এই ছিল আমার ঘটনা। তখন আমার পাশে যিনি কেসেছিল তেনাকে আমি চিনতাম না, আর আমি তাকে দেখিও নি কোনোদিন। ইনি একজন স্বাভাবিক মানুষ ছিলেন। তো আমি কিতাবুল আবার আসবো কোনো নতুন ঘটনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।